ওকে, তাহলে দেখবো আজকে যে আমরা এই সারা পৃথিবীতে যে গেরিলা সংগঠনগুলো রয়েছে সেই গেরিলা সংগঠনগুলো শুরু করি। তাহলে ক্লাস আজকের আর আজকে যা ক্লাস করব, এই ক্লাসগুলো অবশ্যই আপনাকে কি করতে হবে বলেন তো? কি করতে হবে? সামনের ক্লাসে আমি দেখতে চাইবো যে আপনারা নোট করছেন সবকিছু, কোনোটা যেন বাদ না যায়। যদি বাদ যায় তাহলে বিশ্লেষণ কবলে দুঃখ আছে। ওকে, লেখেন প্রথমে। শুরু শুরু করি আমরা। লেবানন। আমি দেশের নাম বলবো, আপনাদেরকে জিজ্ঞেস করবো কোনটা কোন মহাদেশের দেশ, আপনি অ্যান্সার করুন। বলেন লেবানন কোন মহাদেশের দেশ? লেবানন কোন মহাদেশের দেশ? লেবানন কোন মহাদেশের দেশ? এশিয়া। হ্যাঁ, এশিয়া। দেখছেন, আপনাদেরকে এশিয়া মহাদেশ পরে শেষ করে ফেলছি। বলছিলাম লেবানন হচ্ছে এশিয়া মহাদেশের দেশ। আপনারা ভুলে গেছেন একজন ছাড়া, বাকি কেউ আর অ্যান্সার দক্ষিণ এশিয়া। পশ্চিম এশিয়া যদি এক্স্যাক্টলি বলছেন। হ্যাঁ, লেবাননে একটা দল রয়েছে, গেরিলা সংগঠন। সারা সময় দেখবেন টেলিভিশনে আমরা তাদের বিষয়ে জানি, নাম হচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ হচ্ছে একটা গেরিলা সংগঠন। এই গেরিলা সংগঠনের স্থান হচ্ছে মানে কোন জায়গায়? এটা হচ্ছে লেবাননে। আর হিজবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দল। হিজবুল্লাহ শব্দের অর্থ কি তাহলে কি বলেন তো? তাহলে হিজবুল্লাহ কোন দেশে গেরিলা সংগঠন? লেবাননের। চ্যানেল রয়েছে, সে চ্যানেলটা হচ্ছে, চ্যানেলের নাম হচ্ছে আল মানার। আল মানার। তাহলে হিজবুল্লাহ কোন দেশে গেরিলা সংগঠন? প্রশ্ন পরীক্ষায় প্রায় আসে, আপনি বলবেন লেবাননের। ঠিক আছে। হিজবুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর দল। হিজবুল্লাহ পরিচালিত একটা টেলিভিশন চ্যানেল রয়েছে, সে চ্যানেলের নাম এটা হচ্ছে টিভি চ্যানেল। টিভি চ্যানেল হিজবুল্লাহ পরিচালিত টেলিভিশন চ্যানেলের নাম হচ্ছে আল মানার। এরপরে আসেন, আশা করতেছি হিজবুল্লাহ এবং লেবাননের বিষয়টা আপনার পরিষ্কার হয়েছে। এশিয়া মহাদেশের যেগুলো গেরিলা সংগঠন রয়েছে বিভিন্ন দেশে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি আগে, তারপরে আমরা অন্য দেশ নিয়ে আলোচনা করব। এরপরে আসেন আফগানিস্তান। আফগানিস্তান। আফগানিস্তানে বর্তমানে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখেন যে গেরিলা সংগঠনটি রয়েছে তার নাম হচ্ছে তালেবান। তালেবানের সাথে আফগান সরকার বৈঠক হইল কিছুদিন আগে। আপনার হচ্ছে এই বৈঠকের মধ্য দিয়ে তালেবান সরকারের সাথে তালেবানের সাথে আফগানিস্তানের সরকারের একটা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, কারণ তালেবানরা সেখানে মানে যুদ্ধরত অবস্থায় রয়েছে। এটা স্বাধীনতাকামী সংগঠন মূলত, এবং এরা ধর্মীয় বিধিনিষেধ খুব কঠোরভাবে মানে আরোপ করে। মেয়েদের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি একটু আলাদা, তারা মেয়েদেরকে ঘর হতে বের হতে নিষেধ করে সবসময় এরকম। যাই হোক, এই তালিবান হচ্ছে আফগানিস্তানের সংগঠন, মনে রাখেন। বলেন। বুঝলাম, এই গেরিলা সংগঠন যতগুলো আছে সবগুলো কি সরকার বিরোধী? গেরিলা সংগঠন আসলে সবগুলো সরকার বিরোধী। তো কোন দেশের সরকারি তো কোনো গেরিলা সংগঠনকে প্রশ্রয় দেয় না। আর যদি প্রশ্রয় দিতই সরকার, তাহলে কি আর গেরিলা হইতো? গেরিলা কারা? যারা ছন্ন বিচ্ছিন্ন চুরি করে লুকিয়ে থেকে আন্দোলন করে। এটাই বলতেছি আর কি, মানে এরা মানে মূল কাজ সরকারের তো অবশ্যই এর বিরোধী, সরকার তো অবশ্যই বিরোধী। সরকার বিরোধী না হলে তার গেরিলা হইতো না, তখন তো সরকারের দল হয়ে যেত, তাই না? এবার আসেন, এই তালিবান শব্দের অর্থ কিন্তু আছে। তালিবান অর্থ হচ্ছে ছাত্র। দেখছেন, তার মানে যারা আপনারা ছাত্র, আমি ছাত্র, আপনি ছাত্র, সবাই হচ্ছে আমার তালেবান। বাহ, কি চমৎকার।
তাহলে আমরা তালেবান হয়ে গেলাম, ঠিক আছে? আজ থেকে বলুন, আপনারা একজন আরেকজনকে বলবেন তুই তালেবান, আরেকজন বলবে তুই তালেবান, ঠিক আছে? সবাই তালেবান। তাহলে তালেবান কোন দেশের গেরিলা সংগঠন? আফগানিস্তানের। অর্থ কি? ছাত্র, মনে রাখেন, ঠিক আছে? এরা কিন্তু এক সময় 90 দশকে এক সময় কিন্তু এই তালেবানরাই আফগানিস্তানকে শাসন করেছে, সরকারের ক্ষমতায় ছিল কিন্তু তালেবান, বুঝছেন কি বিষয়টা? কোন জায়গায় কত বেশি ঘটনা। ওকে, আসেন আফগানিস্তান সাথে এবারে যদি যদি আমি পাকিস্তানকে যোগ করি, কোনটা কোন দেশের গেরিলা সংগঠন? পরীক্ষা কিন্তু শুধু এটি আসে, মনে রাখেন, শুধু মনে রাখবেন কোনটা কোন দেশের সংগঠন। পাকিস্তান এবং আফগানিস্তানে, আফগানিস্তান এবং পাকিস্তান এই দুই দেশে, মানে এই দুই দেশে একটা সংগঠনের আত্মপ্রকাশ আমরা দেখতে পাই, নাম হচ্ছে আল কায়েদা। এই নামটা আশা করি আপনারা সবাই শুনেছেন, অসংখ্যবার শুনেছেন, যে পড়াশোনা জীবনে করে নাই সেও শুনছে আল কায়েদা না। তাহলে আল কায়েদা মূলত আফগানিস্তান ভিত্তিক সংগঠন, অনেকে পাকিস্তানেও এর কিছুটা অংশ রয়েছে বলে মনে করে, কারণ পাকিস্তানের বাদে এই আপনার হচ্ছে আল কায়েদার যিনি প্রধান ওসামা বিন লাদেন, তাকে মূলত হত্যা করে বা আপনার হচ্ছে মার্কিন সিল বাহিনী। যাই হোক, এই যে আল কায়েদা মূলত আফগানিস্তান ভিত্তিক সংগঠন এবং পাকিস্তানের কিছু অংশ রয়েছে। এই আল কায়েদা প্রতিষ্ঠা লাভ করে 1988 সালে। তাহলে প্রতিষ্ঠা কবে? 1988 সালে, মনে রাখেন। এর যে প্রধান ছিল ওসামা বিন লাদেন, মারা গেছে। লাদেন যে মারা গেছে, আমার মনে হয় এটা আপনারা সবাই জানেন, কারণ খুব আলোচিত একজন মানুষ, খুব আলোচিত একজন ব্যক্তি। কারণ এই টুইন টাওয়ারে 1/11 যে হামলাটা হয়েছিল, আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করেছিল 5টা বিমান ছিনতাই করে, সেই হামলার পেছনেও ধরা হয় এই ওসামা বিন লাদেন আছে, এবং তারপরে মূলত আফগানিস্তানে এই মার্কিন বাহিনী হামলা শুরু করে। মজার বিষয় একটা জিনিস জেনে রাখি, ইতিহাস খুব খারাপ, ও আসলে আমেরিকার কি জিনিস এটা বুঝতে পারবেন। এই ওসামা বিন লাদেনকে এক সময় অর্থ, এক সময় অস্ত্র দিয়ে সাহায্য করেছে কিন্তু আমেরিকা। আমেরিকার বদলতে কিন্তু ওসামা বিন লাদেন মানে তার সংগঠনকে মূলত দাঁড় করিয়েছিল সে সময়। কিন্তু যখন ওসামা বিন লাদেনের সদস্যরাই আমেরিকা হামলা করলো, তখন আমেরিকার চিরশত্রু হয়ে গেল এই লাদেন। লাদেন কিন্তু একসময় আমেরিকার বন্ধু ছিল, কিন্তু শত্রু কখন হলো? যখন আমেরিকা তার হামলা চালালো তখন শত্রু হলো। তার আগ পর্যন্ত কিন্তু লাদেনকে কিন্তু লালন পালন করেছে এই আমেরিকায়। এই আমেরিকা হচ্ছে এইরকমই জিনিস, বুঝলেন? মনে রাখেন। তাহলে তাকে হত্যা করা হয় লাদেন কোথায়? পাকিস্তানের অ্যাবাটাবাদে, মনে রাখেন। আশা করছি এটাও আপনারা পারবেন। এবার আসেন, দেখেন ইরাক ও সিরিয়া। ইরাক ও সিরিয়া, ইরাক ও সিরিয়াতে আমরা একটা গেরিলা সংগঠন, ঠিক না, গেরিলা সংগঠনও বলা যায়, তারা ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তার নাম কি ছিল? আইএস। আইএস, আইএস, ঠিক আছে? এই আইএস এর নাম আমার মনে হয় আপনারা সবাই জানেন। এটাকে যদি পুরো নাম বলি আমরা, ইসলামিক স্টেট। ইসলামিক স্টেট হচ্ছে আপনার আইএস। তো এই আইএসটা মূলত বিকশিত হয় ইরাক এবং সিরিয়ার অঞ্চলে, মূলত সিরিয়া এবং ইরাকের অংশ নিয়ে এই আইএস প্রতিষ্ঠিত হয়, মনে রাখেন। আইএস থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসতেই পারে। হ্যাঁ, আইএস এখন আর নাই, আইএস কে নির্মূল করা হয়েছে, তবুও আমাদেরকে এই বিষয়টাতে করতে হবে। আর এই আইএস এর যিনি প্রধান ছিলেন, ধরা হয় উনি মারা গেছেন এখন, কারণ এরা মারা যাওয়ার পরে আবার ভিডিও বার্তা দেয়, অডিও বার্তা দেয়, বোঝা মুশকিল। আবু বকর আল বাগদাদি। আবু বকর আল বাগদাদি, ধারণা করা হচ্ছে উনি আর নাই, মার্কিন বোমা হামলায় উনি মারা গিয়েছেন। আপনারা যদি সালমান খান আর ক্যাটরিনা কাইফের সিনেমাটা দেখে থাকেন, টাইগার জিন্দা হ্যায়,
টাইগার জিন্দা হ্যায় সিনেমা কিন্তু মূলত এই আইএস কেন্দ্রিক এবং আবু বকর আল বাগদাদি নামে একজন ব্যক্তিও রয়েছে সিনেমার একটা চরিত্রে। আপনি দেখবেন যদি দেখে থাকেন, আমার মনে হয় টাইগার জিন্দা হ্যায় সিনেমাটা আপনারা অনেকে দেখেছেন। টাইগার জিন্দা হ্যায় কাহিনী অনেকটা এই আইএস কেন্দ্রিক কাহিনী নিয়ে, আইএস নির্ভর বিষয়টা নিয়ে তারা বাণিজ্যিক সিনেমা তৈরি করেছে একটা। কে দেখেছেন নাকি? আমার মনে হয় তো অনেকে দেখেছেন যে এই টাইগার জিন্দা হ্যায়। দেখবেন আইএস এর কিছু বিষয় সেখানে কিন্তু আছে। তাহলে আইএস বা ইসলামিক স্টেট কোন দেশ ভিত্তিক সংগঠন বলেন তো? ইরাক এবং সিরিয়া কেন্দ্রিক সংগঠন। মনে রাখেন তাহলে হবে। এরপরে আসেন জাপান। আমরা কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে আছি, হ্যাঁ। এশিয়া মহাদেশে দেখেন কতগুলা গুরুত্বপূর্ণ সংগঠন রয়েছে যেগুলো পরীক্ষায় আসে। জাপান একটা সংগঠন রয়েছে, সেই সংগঠনের নাম হচ্ছে রেড আর্মি। রেড আর্মি। রেড আর্মি, ঠিক আছে। রেড আর্মি হচ্ছে কোন দেশের সংগঠন বলেন তো? জাপানের। এতটুকু শেষ, আর কিছু লাগবে না। এবার আসে নেপাল। নেপালে একটা আমরা গেরিলা সংগঠনের নাম পাই, তাকে বলা হয় মাওবাদী। এই মাওবাদী শব্দটা কিন্তু আপনি আরেক জায়গায় শুনতে পাবেন, সেটা হচ্ছে পশ্চিম, এই যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজ্য পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে দেখবেন মাওবাদীদের কথা কিন্তু মাঝে মাঝে শোনা যায়। মাওবাদীরা আমার মনে হয় পশ্চিমবঙ্গে মাওবাদীরা আছে এই মূলত। যদি আপনি সিনেমা দেখে থাকেন একটা, ওই যে ভারত বাংলাদেশ সিনেমা রয়েছে দেব, তারপরে জিৎ নায়ক, সিনেমার নাম হচ্ছে দুই পৃথিবী। কেউ কি দেখছেন? ওই দুই পৃথিবী সিনেমার মধ্যে কিন্তু এই মাওবাদীদের কথা বারবার বলা হচ্ছিল, এবং সিনেমার শেষ দৃশ্যে কিন্তু এই জি জি আপনার দেখেছি দেব দেখেছি। মারা যায়। হ্যাঁ, দেব মারা যায় কিন্তু এই মাওবাদীদের গুলিতে। তো এই সিনেমার কথা বলছি এজন্যই যে আমরা বাংলা সিনেমা দেখি, আমরা হিন্দি সিনেমা দেখি, আমরা ইংলিশ সিনেমা দেখি, সিনেমার মধ্যে অনেকগুলো ঘটনা থাকে। আপনার মনে আছে কিনা সেজন্য আমি যখন দেখি সেগুলো আমি মনেও রাখি। আমি ক্লাসের মধ্যে মধ্যে বলে দিই যে কোন বিষয়টা কোন সিনেমার মধ্যে আছে। এগুলো আমার কেন জানি মনে থাকে অটোমেটিকলি, আমি বলে দিই যেন আপনাদের সুবিধা হয়। আপনাদেরও কিন্তু এই সিনেমা হলে দেখবেন এন্টারটেনমেন্ট নেয়ার জন্য তা না, এন্টারটেনমেন্টের পাশাপাশি আপনাদের উচিত ওই বিষয়গুলো ঠিক মতো মনে রাখা, যেন পরবর্তীতে আবার অন্য কোনো বিষয়ের সাথে সেটা সম্পৃক্ত করতে পারেন বা নিজের মনে থাকে। দেখেন তো যে কয়টা এখন পর্যন্ত লেখছি কয়টা আপনার মুখস্থ হয় কিনা। ক্লাসের পড়া ক্লাসে কিভাবে করা যায় সেটা একটা কিন্তু বিষয়। ক্লাসের পড়া ক্লাসে কিভাবে শেষ করা যায় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা পার্টের মধ্যে পড়ে। এটা চেষ্টা আমি যদিও করবো না, কারণ আপনাদের উপরে অনেক টর্চার হয়ে যাবে তাহলে। টর্চার আমি আপনাদের সাথে করতে চাই না। তো টর্চার না করে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে কিভাবে পড়াগুলোকে আদায় করা যায় এটা হচ্ছে আমার মূলত লক্ষ্য। দেখেন তো যে কয়টা এখানে লেখা আছে, একবার রিডিং করেন তো, তারপরে নতুন আরো বিষয় নিয়ে আগাচ্ছি। একবার রিডিং করেন তো, সবাই করেন তো, একবার দুইবার করে পারলে মুখস্থ করে ফেলেন তো। আপনাদের মধ্যে কেউ কি এমন একজন নাই যে বলেন আমাকে সাহস করে যে ভাই ভাই আমার সব মুখস্থ হয়ে গেছে? তাহলে দেখবেন আমার মতো কেউ আর খুশি হবে না। কেউ নাই, একজনের সাহস নাই। ছেলে না মেয়ে, কার কেউ সাহস আসলে নাই ভাই আমি একমাত্র। মুখস্থ হয়ে গেছে। মুখস্থ হয়ে গেছে? জি মুখস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। আপনার? জি জি। বাহ, খুব ভালো খুব ভালো। এই যে সাহস করে বলছেন, এটাই কম কি বলেন? আমি তো চাই যে আপনারা অন্তত সাহসটুকু করেন। আপনারা সাহসটুকু করেন না, তাদের কি বলবো বলেন? আর বলে ফেলছি কিন্তু মিউট করা ছিল তো, আর মিউট পরে শুনেন নাই আপনি, পরে ও মনে আচ্ছা, হয়েছে। মিউট করে রাখছিলাম কারণ আপনাদের অত্যাচার করতেছেন সেজন্য। ওকে আসেন, ধরবো না কাউকে, আসেন। এই কয়েকটা তো হয়েছে নাকি? এরপরে আসেন। জি স্যার। এরপরে আসেন, আরো অনেকগুলো আছে। তাহলে আমরা এবার লেখেন ফিলিস্তিন। পরীক্ষায় বিগত সালে যেগুলো এসেছে, আমি যা যা পড়াচ্ছি দেখবেন এর মধ্যে এসছে, এর বাইরে কোনো কিছু আসে নাই।
অনেকবার এসছে পরীক্ষা, অনেক পরীক্ষায়। হ্যাঁ, যা যা পড়াবে এর মধ্যে থেকে দেখেন, তাহলে অল্প বেশি কিছু জানলে কিন্তু 1 নম্বর কমন পাওয়া যায় এখান থেকে। সুতরাং সুবিধা কিন্তু নম্বর গুলো কিভাবে তোলা যায় সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। ফিলিস্তিনে কিছু স্বাধীনতাকামী সংগঠন রয়েছে, গেরিলা বললে ভুল হবে, এরা মূলত স্বাধীনতাকামী সংগঠন। দেখেন প্রথমে ব্ল্যাক সেপ্টেম্বর, ব্ল্যাক সেপ্টেম্বর, তারপরে লেখেন হামাস, তারপর লেখেন ফাত্তা, আর একটা আন্দোলন, এই ফিলিস্তিনিরা স্বাধীনতাকামী যে আন্দোলন, সে আন্দোলনকে একটা নামে ডাকা হয়, সেই আন্দোলনকে ডাকা হয় ইন্তিফাদা। মানে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের যে আন্দোলন, সে আন্দোলন কি নামে ডাকা হয়? ইন্তিফাদা। যেখানে বুঝতে পারছেন না কি বলছি? আন্দোলনের নাম। আমরা কিন্তু এখনো এশিয়ার মধ্যেই রয়েছি। হ্যাঁ, তাহলে বুঝতেছেন সারা পৃথিবীর মধ্যে এশিয়া কতটা ডেঞ্জারাস। মানে যত গেরিলা সংগঠন এখন পর্যন্ত আলোচনা করছি, সবগুলো এশিয়ার মধ্যে পাইছি আমরা। আরো বাকি আছে, এখনো মনে করেন না যে শেষ হয়ে গেছে। হ্যাঁ, আরো আছে। এই যে ফিলিস্তিন শেষ, তাহলে ব্ল্যাক সেপ্টেম্বর, হামাস, ফাত্তা মনে রাখেন। এবার মিয়ানমার লেখেন। বাংলাদেশেরও কিন্তু এই গেরিলা সংগঠন রয়েছে। গেরিলা তো না, ওটা আত্মঘাতী, সুইসাইড বোমার, জিএমবি। কেমনে যে মানুষ নিজের জীবনকে এভাবে বোম দিয়ে উড়ে দেয়। মিয়ানমারে দেখেন মিয়ানমারে রয়েছে দুইটা, একটাকে বলা হয় কারেন বিদ্রোহী, আর একটাকে হচ্ছে গডস আর্মি। কারেন বিদ্রোহী আর গডস আর্মি, দুটো হচ্ছে মিয়ানমারের। তাহলে মিয়ানমারে কি কি বলেন তো? কারেন বিদ্রোহী আর গডস আর্মি। গডস মিয়ানমারে, আর্মি। হ্যাঁ, গডস আর্মি। এবার আসেন ফিলিপাইন। চিন্তা করে তারা দেখেন, আমরা এশিয়া এখনো শেষ করিনি, এখন এশিয়ার আরো বেশ কয়েকটা দেশ রয়েছে। ফিলিপাইন, ফিলিপাইনের গেরিলা সংগঠনের নাম হচ্ছে আবু সায়াফ। আবু সায়াফ হচ্ছে ফিলিপাইনের গেরিলা সংগঠন। এছাড়াও ইংরেজি তার একটা পাওয়া যায়, ইংরেজি নাম, এটা নামটা লিখে নেন, MNLF, MNLF। এটা হচ্ছে ফিলিপাইনের আরো একটা সংগঠন, মূলত গুরুত্বপূর্ণ হচ্ছে আবু সায়াফ। পরীক্ষা কিন্তু অনেকবার এসেছে আবু সায়াফ। পাকিস্তানকে আমরা আরেকবার লিখি, তখন পাকিস্তানকে লিখেছিলাম শুধু ওই আল কায়দাকে বলার জন্য। ব্ল্যাক সেপ্টেম্বর কোথায়? ফিলিস্তিনের। এটা হচ্ছে ব্ল্যাক ডিসেম্বর। ব্ল্যাক ডিসেম্বর কোন দেশের? পাকিস্তানের। ব্ল্যাক সেপ্টেম্বর কোন দেশের? ফিলিস্তিনের। আর একটা আছে যেটা ভারতে প্রায় এরা হামলা করে, এই কাশ্মীরে এরা প্রায় হামলা করে, নাম হচ্ছে লস্কর ই তৈয়বা। এর নামটা মনে হয় আপনারা অনেকে শুনেছেন। এরা দেখবেন যে প্রায় পাকিস্তান থেকে যে ভারতে বিভিন্ন রকম ভাবে আত্মঘাতী হামলা চালায়। লস্কর ই তৈয়বা, হ্যাঁ, এটা হচ্ছে মূলত পাকিস্তানের গেরিলা সংগঠন।
আচ্ছা, তাহলে পাকিস্তানের পরে পাকিস্তানের কি তিনটা আগেরটা পাকিস্তানের সহ? মূলত এই দুটাই আর ওই পাকিস্তানের কিছু অংশে আইএস বলছে, কিছু অংশে আল কায়েদা আছে তাই ধরে। বাস পাকিস্তানের কিছু পাহাড়ি অঞ্চল রয়েছে, ওই অঞ্চলগুলো আফগানিস্তানের সীমান্তের সাথে যুক্ত। পাকিস্তান আর আফগানিস্তানের সাথে সীমান্ত তো একসাথেই। হম এই জন্য কিছু কিছু জায়গায় ধরে, কিন্তু মূলত ওই আফগানিস্তানে আল কায়েদার জন্য। পাকিস্তান বলতেছে তাহলে ভারতের বাদ যাবে কেন? আসেন ভারত নিয়ে বলি। ভারত একটা দল, আমরা গেরিলা সংগঠন পাই যেটা পরীক্ষার আগে এসেছে, তার নাম হচ্ছে উলফা। ULFA, উলফা। এই যে উলফা, উলফা হচ্ছে ভারতের গেরিলা সংগঠন, বুঝলেন? এটা হচ্ছে মূলত আসাম, আসামের বিচ্ছিন্নতাবাদী দল। আসামের বিচ্ছিন্নতাবাদী গেরিলা দল হচ্ছে এই উলফা। পরীক্ষা কিন্তু এর আগে এসেছে, মনে রাখবেন। তাহলে দেখছেন, যত আমরা গেরিলা নিয়ে কথা বলতে, সবগুলো গেরিলা কোন দেশ থেকে খুঁজে পাচ্ছি? আমরা খুঁজে পাচ্ছি সবগুলা এশিয়ার মধ্যে থেকে, কিন্তু এখন পর্যন্ত আমরা রয়েছি এশিয়াতে, মনে রাখেন। তাহলে এশিয়া, আমরা যদি বলি সন্ত্রাসের আতুরঘর, ভুল হবে? বলেন, যদি আমরা বলি যে সন্ত্রাসের আতুরঘর কোন মহাদেশে বেশি, তাহলে যদি বলি এশিয়ার নাম, তাহলে কি ভুল বলা হবে? ভুল বলা হবে না, ঠিক বলা হবে। বুঝতে এতগুলা পারতেছেন গেরিলা যত গেরিলা সংগঠন। সংগঠন। তাহলে আরো তো হচ্ছে আপনার এগুলো উল্লেখযোগ্য বলছে, এখন যেগুলো নাই, যেগুলো এখনো আত্মপ্রকাশ ঘটেনি, কিন্তু তার মানে কি অনেক দেশে নাই? আছে। বাংলাদেশে কি নাই? বাংলাদেশে তো আছে। এটা তো ধরেন বই পুস্তকের সাধারণ জ্ঞান এখন ওঠেনি, এরা ছোট তো জুনিয়র আছে, প্লেতে এখনো পড়াশোনা করে। আরো বড় টড় হইলে এদের নাম বই পুস্তক উঠতে তখন মুখস্থ করবে না। এবার আসছেন, সারা পৃথিবীর অন্যান্য দেশেও কিছু গেরিলা সংগঠন রয়েছে যেখান থেকে প্রশ্ন পরীক্ষা আসে। আমরা তখন আগে এশিয়া মহাদেশগুলো নিয়ে পড়লাম, হ্যাঁ? যেটা বেশি গুরুত্বপূর্ণ বিদেশ থেকে, প্রথমে লেখেন নাইজেরিয়া। নাইজেরিয়াতে একটা সংগঠন রয়েছে, গেরিলা সংগঠন, নাম হচ্ছে, খুব খারাপ এটা। নাইজেরিয়া কিন্তু মুসলিম কান্ট্রি, মনে রাখেন। বোকো হারাম। বোকো হারাম, বোকো হারাম কোন দেশের সংগঠন? নাইজেরিয়া। এই বোকো নাইজেরিয়া। হারাম শব্দের অর্থ কিন্তু আছে, মজার অর্থ। এরা বলছে, এর অর্থ হচ্ছে পশ্চিমা শিক্ষা পাপ। পশ্চিমা শিক্ষা পাপ অর্থ, বোকো হারাম অর্থ হচ্ছে পশ্চিমা শিক্ষা পাপ, মনে রাখেন। পশ্চিমা শিক্ষা পাপ। পশ্চিমা শিক্ষা ওরা গ্রহণ করতে চায় না, এর অর্থ এটা। নাইজেরিয়া ভিত্তিক গেরিলা সংগঠন, মনে রাখেন। দেখেন, নাইজেরিয়া আফ্রিকা মহাদেশের দেশ। এবার আমরা আফ্রিকা মহাদেশ সম্পর্কে আর একটা পাচ্ছি, আমরা আমরা মহাদেশ আলাদা আলাদা ভাবে করতেছি, হ্যাঁ? সোমালিয়া, সোমালিয়া আফ্রিকা মহাদেশের দেশ, নাইজেরিয়া আফ্রিকা মহাদেশের দেশ। সোমালিয়ায় একটা সংগঠন পাই আমরা, নাম হচ্ছে আল শাবাব। আল শাবাব, মনে রাখেন। পৃথিবীর সবচেয়ে জলদস্যুপূর্ণ দেশ হচ্ছে, জলদস্যুতে ভরপুর দেশ হচ্ছে সোমালিয়া। সোমালিয়ার বেশিরভাগ মানুষ, এরা হচ্ছে পৈতৃক সূত্রে অনেক কিছু মানুষ পায়, মানে মানে বংশসূত্রে অনেক কিছু পায়। সোমালিয়ার মানুষ বংশসূত্রে পাইছে হচ্ছে
দস্যুপনা পাইছে। সমুদ্রের সবচেয়ে বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর সব জলদস্যু হচ্ছে এই সোমালিয়া। এরা জাহাজ ওই পাশ দিয়ে যখন যায়, কারণ সোমালিয়া যে জায়গায়, সেই জায়গায় হচ্ছে বাবেল মানদেব প্রণালী, ওইখানে পাশে বাবেল মানদেব প্রণালী আছে, বুঝলেন? ওই দিক দিয়ে যায় যখন, তখন তারা জাহাজগুলো আটক করে, নাবিক সহকারে দিয়ে মুক্তিপণ আদায় করে। ওরা বংশীয় বিজনেস, মানুষ আটক করে টাকা নেয়, দেখাই তাহলে বুঝবেন। এই যে মানচিত্র নিচে আছে তো, এ দেখেন কি বললাম, কি বললাম বলেন? সোমালিয়া বাবেল মানদেব সোমালিয়া প্রণালী। এই বাবেল এই দেখেন মানচিত্র। বাবেল মানদেব প্রণালী হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? এই দেখেন সোমালিয়া হচ্ছে এটা। সোমালিয়াকে বলা হয় আবার হর্ন অফ আফ্রিকা, মানে আফ্রিকার সিং। দেখছেন না হলুদ কালার যেটা, হ্যাঁ, এটা সোমালিয়া। একটু দেখেন সিং এর মতো মাথা দিকে উঠে গেছে না সিং, তাই বলতেছে আফ্রিকার সিং হচ্ছে হর্ন অফ আফ্রিকা। এই ক্লাস 10 মিনিট হলে, কয়েক মিনিট আছে কিন্তু, 40 মিনিট হলে কেটে যাবে, তারপরে কিন্তু আবার সবাই জয়েন করেন। ও বলে রাখলাম অ্যাডভান্স, কয়েক মিনিট আছে। এই যে সোমালিয়াকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। এই যে সোমালিয়া, বুঝতে পারতেছেন, এই যে আপনার হচ্ছে ভারত মহাসাগরের পাশে অবস্থিত, এটা ভারত মহাসাগর। এইখান থেকে যখন বাবেল মানদেব প্রণালীর দিকে যখন যায়, এখানে সুয়েজ খাল দিয়ে যখন ভূমধ্যসাগরের দিকে জাহাজ, বেশিরভাগ জাহাজ এই দিক দিয়ে চলাচল করে, এখান থেকে তারা জাহাজগুলো আটক করে করে পৈতৃক সম্পত্তি হিসাবে মুক্তিপণ আদায় করে। চরম বিজনেস এই সোমালিয়ানরা করে, হ্যাঁ। মানে জলদস্যুতে ভরপুর দেশ হচ্ছে, কারখানা বললে ভুল হবে না, এই সোমালিয়া। এখানে গেরিলা সংগঠন নাম হচ্ছে আল শাবাব। কি বোঝা গেছে আমার কথা? জি স্যার। ওকে, এবার আসেন। আমরা আফ্রিকা মহাদেশে দুইটাই পাই। এবার আসেন, উপরেরটা আফ্রিকা ছিল না, এবার লেখেন এবার দক্ষিণ আমেরিকা লেখেন। দক্ষিণ আমেরিকা মহাদেশে কিছু রয়েছে। বাংলাদেশের কোন বইয়ে কিন্তু এইভাবে মহাদেশ ভিত্তিক ভাগ করে কেউ কোনো জায়গায় আলোচনা করে না। আমি কিন্তু যেভাবে আপনার সাথে আজকে আলোচনা করলাম, কিন্তু মহাদেশ কোন মহাদেশে কোন দেশ সেই হিসেবে কিন্তু আলোচনা করছি। কোন বইয়ে দেয় লেখা নাই ভাবে, শুধু ডালাও দেওয়া আছে। আসলে দক্ষিণ আমেরিকাতে পাই আমরা পেরু। পেরু, পেরুতে একটা আমরা গেরিলা সংগঠনের দেখা পাই, যেটাকে বলা হয় টুপাক আমারু। টুপাক আমারু এক, দুটো পাই। আর এটা পাই শাইনিং পাথ। শাইনিং পাথ। তাহলে পেরুতে কি কি পাচ্ছি আমরা বলেন তো? টুপাক আমারু আর শাইনিং পাথ। আমার পেরু কোন মহাদেশের? দক্ষিণ আমেরিকাতে আমরা এখন। দক্ষিণ আমেরিকা। হ্যাঁ, এবার লেখেন কলম্বিয়া। কলম্বিয়াতে আছেন এফ এ আর সি, ঠিক আছে? ফার্ক যেটাকে বলা হয়। ফার্ক, এটা কলম্বিয়ার গেরিলা সংগঠন ছিল, বর্তমানে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। আর এটার প্রতিষ্ঠার সালটা মনে রাখেন 1966 সাল। এই সালে ফিলিস্তিনেতেও আর একটা সংগঠন প্রতিষ্ঠিত হয়, নাম হচ্ছে PLO। কলম্বিয়াতে ফার্ক আমরা পাচ্ছি, মনে রাখেন। এখানে আর কোন দক্ষিণ আমেরিকাতে নাই। এবার উত্তর আমেরিকাতে একটা পাই আমরা। উত্তর আমেরিকা মহাদেশ আর কি, হ্যাঁ, উত্তর আমেরিকা মহাদেশ আমরা একটা পাই। দেশের নাম হচ্ছে নিকারাগুয়া। নিকারাগুয়া, হ্যাঁ। নিকারাগুয়াতে একটা বিদ্রোহী গোষ্ঠী, নাম হচ্ছে কন্ট্রা বিদ্রোহী গোষ্ঠী। কন্ট্রা বিদ্রোহী গোষ্ঠী।
মনে রাখেন এই কন্ট্রাক্ট বিদ্রোহী গোষ্ঠীকে আবার সমর্থন দেয়। পরীক্ষায় কিন্তু বিসিএস এসছে প্রশ্ন, এদের সমর্থন দেয় কারা? এদের সমর্থন দেয় আবার ইউএসএ, মানে আমেরিকা। ইউএসএ, যুক্তরাষ্ট্র, আমেরিকা সব কিন্তু একই দেশ। বোঝা গেল কি বলছি? কি বোঝা গেছে? জি জি স্যার। একটা ভাই। জিনিস সব হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, আর কিছু বাকি নাই। আমরা এশিয়া থেকে আরেকটা বলি, এশিয়া থেকে একটা ছেড়ে দিয়েছি, এশিয়া থেকে আরেকটা বাদ গেল, কি জন্য বাদ গেল বুঝলাম না, মনে পড়ছে হঠাৎ করে। দেখেন কম্বোডিয়া বাদ গেছে শ্রীলঙ্কা, নাই? না না, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাতে তেমন কোনো কেউ ছিল না সংগঠন গেরিলা এরকম আগে। কিছুদিন আগে শ্রীলঙ্কাতে দেখবেন একটা বিশাল বড় একটা হামলা হয়েছে, হামলা হয়ে অনেকগুলো মানুষ কিন্তু দেখবেন যে গির্জাতে, চার্চে কিন্তু মারা গেছে কিছুদিন আগে। মনে আসছে কিনা জানি না, প্রায় 250-300 মানুষ মারা গিয়েছিল কিন্তু, হ্যাঁ, শ্রীলঙ্কাতে। ওই হামলা করে ওই দলটা সামনে এসছে, ওই দলের নাম হচ্ছে গেরিলা সংগঠন, বলছে ন্যাশনাল তৌহিদ জামায়াত। ন্যাশনাল তৌহিদ